আমি 30 দিনের মধ্যে আপিল করতে পারি নাই। এই মার গ্রাউন্ড। এই গ্রাউন্ডে এমন কোন বিচারক নাই যে বলতে পারবেন যে এটা গ্রহণ করানো না। হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনটা যদি আপনি প্রসিকিউটরের সামনে করেন, নাহিদ ইসলামের সামনে করেন বা জামাতের আমিরের সামনে করেন, তাহলে ওখান থেকে ডিসিশন আসতে পারে যে না, এটা রিজেক্টেড। কিন্তু আমি আইনজীবী হিসেবে মনে করি সুপ্রিম কোর্ট আমাদের এখনো আছে। সুপ্রিম কোর্ট রুলস অনুসারে এইরকম একটা অ্যাপ্লিকেশন করার পরে এখানে কন্ডোনেশন অ্যালাউ হবে এবং অ্যাপিল এডমিট হয়ে ফাঁসির আদেশ হয়ে স্থগিত হবে। চূড়ান্ত কি হবে সেটা পরের কথা, কিন্তু প্রাইমারি স্টেজ এটিই হবে। এটি বাস্তবতা। এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ বাংলাদেশের আইনে নাই। তাহলে শেখ হাসিনাকে আসলে আইন দিয়ে ঠেকানো যাবে কিনা? মানে আপনি বলছেন যে খুব স্বাভাবিক, সরকার একরকমের বিচলিত হয়ে পড়েছে, কারণ শেখ হাসিনা আসলে রাজনৈতিক পরিস্থিতিটা টালমাটাল হয়ে পড়বে হয়তো, কিন্তু শেখ হাসিনা ফিরতে চাইলে তাকে আসলে আইন দেখিয়ে সরকার ঠেকাতে পারবে। আবার ধরেন তার পাসপোর্ট নাই, ট্রাভেল পাস দিল না, কিন্তু তার তো নাগরিকত্ব বাতিল হয়ে যায় নাই। বাংলাদেশের একজন নাগরিক তার দেশে ফিরতে চান, হতে পারে তিনি দণ্ডপ্রাপ্ত, মানে আইন দিয়ে ঠেকানো যাবে শেখ হাসিনাকে? না, আইন তো তাকে এখন পর্যন্ত যতটুকু আমাদের কাছে আছে সেটা হলো তার একটা আদালত কর্তৃক ফাঁসি হয়েছে, সত্য। কিন্তু এটির তো ধাপ আছে, আপিল করতে পারবেন। এইটি আসলেই যে কার্যকরী হয়ে যাবে তা তো না। অতএব আইন দিয়ে তো তাকে ঠেকানো যাওয়ার সুযোগ নাই। তাকেই তো প্রোটেকশন নেওয়ার জন্য সে যদি আসে তাহলে এটা তো ওয়েলকাম করে, আইন তো তাকে ওয়েলকাম করে। কোনোদিনই কোনো মৃত্যুদণ্ড হাইকোর্টের কনফার্মেশন অ্যাপিল ডিভিশনের ছাড়া এটা আপনি শুনেছেন? একটা রেকর্ড আপনি বের করতে পারবেন যে একটা ফাঁসি কার্যকরী হয়েছে? বঙ্গবন্ধু মার্ডার কেসে রিসলদার মহিউদ্দিন তাকে যে ইন্ডিয়া থেকে আনলো, সে আসার পরে তার পক্ষে আপিল হয় নাই? হয়েছে তো। তারপর রিভিউ পর্যন্ত হয় নাই? হয়েছে তো। কেন হবে না? এটা তো একটা সাংবিধানিক দায়িত্ব। এখন এই প্রশ্ন একটাই, আপনি যদি 10 জন লোকের সাক্ষাৎকার নেন, 10 জনের 9 জনই যদি হয় রাজনৈতিক, তাহলে ওই 9 জনের যে বক্তব্য ওইটা তো আইনের বক্তব্য না। ওইটা আপনারা প্রচার করলে আপনাদের রাজনৈতিক কারণে করতে পারেন। কিন্তু আপনি একজন আইনজীবী জিজ্ঞেস করবেন, যে আইনজীবী বিএনপি, জামাত, আওয়ামী লীগের কোনো পদের জন্য লালায়িত না, তাদের কাছে জানেন যে আমি যে কথাটা বলছি এটার কোনো ব্যতিক্রম তারা বলে কিনা। আমি বলতে পারি বাংলাদেশের কোনো আইনজীবী এটা বলতে পারবে না। এক। সেকেন্ড হলো, আপনি একটা কথা বলেছেন যে কিভাবে আসবে। এখন এটা সত্য, তার নাগরিকত্ব, সে বাংলাদেশের নাগরিক জন্মগতভাবে, সে বাংলাদেশে আসার তার রাইট আছে। কোনোভাবেই আপনি তাকে স্টপ করতে পারবেন না। ইভেন যদি করতে যান, তাহলে সেক্ষেত্রে যখন সে রিপিটিশন করবে সেখানেও আপনি আদালত তাকে দিতে হবে আসার জন্য। কিন্তু সরকার তো, আমরা যতটুকু জানি, সরকার তো তাকে অনেক দিন থেকে চাচ্ছে, ইন্ডিয়াকে বারবার বলতেছে ভাই দিয়া দাও দিয়া দাও দিয়া দাও, তাই না? এখন যখন সে আসতে চাচ্ছে, এই জায়গাটায় প্রশ্ন হলো এখন এত বিচলিত কেন এই প্রসিকিউটর থেকে আরম্ভ করে অনেকে? একটাই কারণ, কারণ আপনি জানেন যে 5ই আগস্টের যেটা গণ অভ্যুত্থান হিসেবে আমরা বলছি, সেখানে জনগণ অবশ্যই অনেক জনগণই যেটা পরিবর্তন চেয়েছিল, কিন্তু পরিবর্তনের ধারণাটা 1 মাসের মধ্যেই, এই পরিবর্তনের ধারণাটা মানুষ বুঝতে পেরেছে আমরা পরিবর্তন চেয়েছিলি এক ধরনের, কিন্তু এটা ছিনতাই হয়ে পরিকল্পনাটা বাস্তবায়িত হয়েছে আর এক ধরনের। এবং যখন 32 নম্বর ভাঙা হলো, স্বাধীনতার মুক্তিযুদ্ধের আপনার স্মৃতিকে ম্লান করে দেওয়া হলো এবং 72-এর সংবিধান ফেলে দেওয়া হলো, সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটা বুঝে গেল এই সামনে গণ অভ্যুত্থান থাকলেও এটার ব্যাকগ্রাউন্ডে একটা গ্রুপ আছে যারা নাকি মুক্তিযুদ্ধের যে হেরে যাওয়ার ইতিহাস, হেরে যাওয়ার যে ক্ষোভ, সেই প্রতিশোধটা এখান থেকে নিতেছে। যদিও সেটা সাকসেস হয় নাই, কারণ এখানে বিএনপির মতো একটা দল, যারাও মুক্তিযুদ্ধের সাপোর্টার, জামাত বিএনপির মধ্যে বড় দুটো পার্থক্য। একটা হলো জামাত হলো মুক্তিযুদ্ধ বিরোধী দল, বিএনপি হলো মুক্তিযুদ্ধের পক্ষের দল। আর জামাত যদি আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে চায়, বিএনপিও আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে চায়। এই দুই জায়গায় তাদের বড় পার্থক্য, এটা আপনি মিলাতে পারবেন না। সেই দিক থেকে মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডটা যারা চেষ্টা করেছিল তারা সাকসেস হয় নাই, কিন্তু ওই যে ওয়েভ, ওইটার যে ধাক্কা, ওই ধাক্কা সমস্ত মানুষের মনে লেগে গেছে, যার কারণে পরিস্থিতি আজকে ধরেন 2 বছর পরে যে লোকটা আপনারা তো অনেক সময় জরিপ করেন, আমরা তো অনেক জরিপ দেখেছি, 100 লোককে যদি জিজ্ঞাসা করেন যারা 10ই আগস্ট বা 20শে আগস্ট যারা বলতো হ্যাঁ ভালো হয়েছে সরকার পরিবর্তনের মাধ্যমে, আমরা পরিবর্তন চাই, গণতন্ত্র চাই, ওই 100 জনের মধ্যে আজকে জিজ্ঞেস করেন, তার মধ্যে কিন্তু সিনারিও 80% চেঞ্জ হয়ে গেছে তাদের ধ্যান ধারণা, এবং এটা আমরা মিডিয়া এখন দেখতে পাচ্ছি। যার কারণে এখন বলছেন শেখ হাসিনা যদি আসেন, শেখ হাসিনা একটা দল আছে না, এবং তারা তো আওয়ামী লীগের দল নিষিদ্ধ কর্মকাণ্ড, তারপরে তো রাত্রেবেলা মিছিল করে, তারা জানে যে কালকে অ্যারেস্ট হবে, তারপরেও কি তারা মিছিল করছে না? এটা সব দলই করে। বিএনপিকে এত চাপে রাখা হয়েছিল,
তারপরেও বিএনপিও কিন্তু 10 জন 20 জনে মিছিল করতো, করলে সাথে সাথে তাদেরকে ধরা হতো। এখন ঘটনা হলো এই যে শেখ হাসিনা আসবেন, ধরেন এয়ারপোর্টে আসার ডেট দিলেন, ডেট দেওয়ার পরে সেখানে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে এই যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের লোক আছে, তারা যে যাবে না এই নিশ্চয়তা আপনি দিতে পারেন? পারেন না তো। আবার যারা 5ই আগস্টের এই পরিবর্তন করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, জনগণকে বিভ্রান্ত করেছেন, তারা যে ওখানে শেখ হাসিনাকে আপনার পুনরায় আপনার আক্রমণ করার জন্য যাবে না, এই নিশ্চয়তা আপনি দিতে পারেন না। তো যদি সরকার, তো একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে, তো যদি এয়ারপোর্ট নিয়ে এরকম একটা বিপরীতধর্মী লক্ষ লক্ষ লোকের বিপরীতধর্মী পরিস্থিতি হয়, তাহলে সরকারের অবস্থাটা কি হবে? সরকার এটা নিয়ে একটু বিচলিত হবে না? এটা তো খুব স্বাভাবিক। এই জন্যই বলা হচ্ছে যে এখন যদিও তাকে চাওয়া হচ্ছে, কিন্তু আলটিমেটলি এই মুহূর্তে আমার ব্যক্তিগত ধারণা যে ডিসেম্বর তো অনেক দেরিতে আছে, কিন্তু এখন পর্যন্ত হয়তো সরকার কি পরিকল্পনা করছেন যে এই ধরনের একটা টালমাটাল পরিস্থিতি তা ফেস করবেন কিনা। কারণ আপনি জানেন যে পুলিশেরও কিন্তু ওই রকম মেরুদণ্ড নাই, আর আর্মি তো আপনাকে আগেও বলে দিচ্ছে গুলি করতে পারবে না। 5ই আগস্টে যেমন বলছে আপনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন, এখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মূলধারার গণমাধ্যমে অনেক বিশ্লেষক লেখা শুরু করেছেন এই যে বেশিরভাগ ব্যক্তি জুলাইয়ে প্রতারিত হয়ে গেছেন, কাজেই শেখ হাসিনার আসবার একটা পরিসর তৈরি হয়েছে ধরনের ব্যাখ্যা দিয়ে, কিংবা শেখ হাসিনা পালান নাই, শেখ হাসিনা সেনাবাহিনীর নিরাপত্তায় সেনা বিমানে করে গেছেন, এই কথাগুলো বারবার সামনে এনে এমন একটা পরিস্থিতি করা হচ্ছে যে তিনি ফিরলে পরে এর মধ্যে যা যা হয়েছে, অন্তর্বর্তী সরকারের নির্বাচন সব নাকি অবৈধ হয়ে যাবে, এবং তারপর শেখ হাসিনার সরাসরি ক্ষমতায় যাওয়ার একটা পথ তৈরির একটা ষড়যন্ত্র হয়ে যেতে পারে। এসব ব্যাখ্যাও কিন্তু অনেকে হাজির করছেন। দেখুন, ওই জন্যই তো আপনাকে বলবো যে যে দলকে সমর্থন করে তারা তাদের চিন্তা অনুসারে তারা হাজির করতে পারে, কিন্তু আমি একজন আইনজীবী হিসেবে আমার বক্তব্যটা হবে আমি যেটা মনে করি সেইটা। সেটা বিএনপির পক্ষেও যেতে পারে, আওয়ামী লীগের পক্ষেও যেতে পারে, দুইজনের বিপক্ষেও যেতে পারে। এটার জন্য আমি কোনো কনসার্ন না। দেখুন, আপনি যেটা বলেছেন সেটা হলো যে অনেকে মনে করে, তো রেফারেন্সটা আমিও দিলাম, আমি নিজেই শুনেছি যারা নাকি মিছিলে গিয়েছে তারা এখন কি বলে। এটা আমরা কিন্তু উদাহরণ দেখাতে পারি। এই যে আপনার পান্না ভাই অ্যাডভোকেট সাহেব, তারপরে মহসিন রশিদ সাহেব, তারপরে সারা হোসেন, এরা তো মূল ইয়েতে ছিল আইনজীবীদের মধ্যে, মামুন মাহবুব। এখন তারা কি বলছে শোনেন, তারা কি বলছে? তাদের আগের ধারণার মতো কথা বলছে? বলছেন না তো। কেন বলছেন না? কেন তারাও বুঝে গেছেন পরিস্থিতির ওই রকম মানুষের পরিবর্তনের কথাটা আসছে। এখন প্রশ্ন হলো যে আজকে যারা বলছেন যে শেখ হাসিনা আসলে ক্ষমতায় চলে যাবেন এবং বসবেন, আমি এটার সঙ্গে একমত পোষণ করি না। কারণ হলো যখন শেখ হাসিনা তাকে ওইটা আপনার বলবেন যে চলে গেছে কি পালিয়ে গেছে, আগস্টের প্রথম দিকে আমরা বলতাম, কিন্তু বিবিসির অনুসন্ধানী রিপোর্টের পরে আমি একজন আইনজীবী হিসেবে আমি আর কখনো বলবো না পালিয়ে গেছে। কেন, অনুসন্ধানী রিপোর্টে বিবিসি যেটা বলেছেন এটা আমার কাছে গ্রহণযোগ্য হয়েছে, আপনার কাছে গ্রহণযোগ্য হোক আর না হোক, সেটা হলে আর্মিরাই তাকে ওখানে শেল্টারে দিয়ে আসছে। এখন অন্যরা রাজনৈতিক কারণে তারা বলবে পালিয়ে গেছে, পালিয়ে গেলে বললে যারা তাদের বিপক্ষ দল তাদের সুবিধা হয়, আবার যারা আওয়ামী লীগের সমর্থক তাদের একটু গায়ে লাগে। কিন্তু আমি তো ওই আলোচনায় যাব না। আমি বলবো যে বিবিসির যে অনুসন্ধানী রিপোর্ট সেখানে যেটা স্পষ্ট হয়েছে সেটা হলো তাকে ওখানে রেখে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে। এখন প্রশ্ন হলো যে আজকে যে ঘটনাটা ঘটবে, আপনাকে যেটা একটু বলতেছিলাম, ধরেন এরকম লক্ষ লক্ষ লোকের বিপরীত অবস্থান আসলো, বিপরীত অবস্থান আসলে পুলিশ তো আপনার অতটা স্ট্রং না, পুলিশ এটা হ্যান্ডেল করতে পারবে না, লাগবে সেনাবাহিনী। সেনাবাহিনী ওই 5ই আগস্ট যেভাবে বলেছে আমরা জনগণের উপরে গুলি চালাতে পারবো না, এবং ওইখানেও তাকে ওইটাই বলতে হবে। কারণ ইন্টারন্যাশনালি আর্মিরা যদি এরকম গুলি করে মবের উপরে আপনার ইয়ে করে, তাদের বিদেশে আমাদের যে সেনাবাহিনীর সদস্যরা আছেন তাদের উপরে ইন্টারন্যাশনালি এই হিউম্যান রাইটস ওয়াচই তখন দেখবেন তাদের উপরে চাপ দিচ্ছে, কেন আপনি গুলি করলেন জনগণের উপরে? তাদের অধিকার, তারা শেখ হাসিনাকে গ্রহণ করতে গেছে, কেউ গেছে সেখানে বাধা দিতে, রাজনৈতিক কর্মসূচি থাকবে, আপনি তাকে নিয়ে আসতে গ্রেপ্তার করে নিয়ে চলে আসবেন। কিন্তু এই পরিস্থিতিটা ওখানে থাকবে কিনা সেটা একটা বড় সন্দেহ। কারণ আপনি যদি লক্ষ লক্ষ লোকের দুই পক্ষের সমাবেশ হয় তাহলে কি হতে হবে? তখন সেখানে 144 হবে, এছাড়া তো বিকল্প নাই। সরকার কি সেটা অ্যালাউ করবে যে আপনারা ওখানে দুই পক্ষ লক্ষ লক্ষ মানুষ ওখানে জমায়েত হয়ে মারামারি করেন? সেটা তো করবে না, 140 দেবে। তো এই যে একটা উত্তপ্ত সরকার তখন খুব স্মুথলি চালাচ্ছে, তাই না? কোনো ক্রাইসিস নাই, কোনো কিছু, সবকিছু চলছে। তো হঠাৎ করে শেখ হাসিনা আসলে ওইরকম একটা পরিস্থিতি হলে তখন এইটা একটা রাজনৈতিক ক্রাইসিস তাদের জন্য হতে পারে। সেই কারণে হয়তো আলটিমেটলি তারাও এই চাইবেন কিনা, এবং চাওয়ার ক্ষেত্রে তাদের কাছে একটা হাতিয়ার আছে, সেই হাতিয়ারটা তারা প্রয়োগ করবেন কিনা আমি এটা এখনো জানি না। সেটা হলো শেখ হাসিনা তো পাসপোর্ট নাই, আছে পাসপোর্ট নাই, তাহলে রেড পাসপোর্টটা উনি যখন চলে গেলেন, উনি তো ওই মুহূর্তে ওনার গ্রিন পাসপোর্টও নাই, কেন উনি প্রধানমন্ত্রী, ওনার রেড পাসপোর্ট।
একই সময় দুইটা পাসপোর্ট থাকে না। উনি চলে যাওয়ার পরে রেড পাসপোর্টটা বাতিল হয়ে গেল। আচ্ছা, এখন উনি আসতে গেলে হয়তো ইন্ডিয়ান হাই কমিশন থেকে, বাংলাদেশ হাই কমিশন ইন্ডিয়া থেকে তাকে পাসপোর্ট দিতে হবে টেম্পোরারি, অথবা ট্রাভেল পাস দিতে হবে। কারণ আপনি জানেন যে বিমানে আসতে গেলে কোনোভাবে আপনি হুএভার মেবি, কোনো স্কোপ নাই যে আপনাকে ট্রাভেল ডকুমেন্টস আপনি ঢুকবেন, কোনো স্কোপ নাই। তাহলে আইদার পাসপোর্ট আর ট্রাভেল ডকুমেন্ট, এই দুইটা কে দিবে? সরকারের নির্দেশ ছাড়া দিতে পারবে? তো এইরকম যদি পরিস্থিতি হয় যে এখানে আসলে রাজনৈতিক একটা ক্রাইসিস হবে, একটা ধারাক্কা হবে, তাহলে আমার তো মনে হয় সরকারই তখন ওই টেকনিকই যাবে যে ঠিক আছে ট্রাভেল পাসেরও দরকার নাই, কিছুই দরকার নাই। তাহলে সেখানে তো আবার চিন্তা চেতনা, তখন রাজনৈতিক আলোচনা অন্যদিকে চলে যাবে। আমি জানি না সেটা এখনো হবে কিনা, কারণ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা অনেকে আশাবাদী সে আসলে তার বিচার হবে এবং বিচারের মাধ্যমে তার শাস্তি হবে, এটা অনেকের আশাবাদী। আর ট্রাভেল পাস আটকে দেওয়াটাও তো একটা মানবাধিকার লঙ্ঘন বটেই, যে একজন নাগরিককে আপনি আসতে দিচ্ছেন না, সেটাও আলোচনার শিকার। এইটা রাজনৈতিক কারণে অনেক জায়গায় হয়। আপনি জানেন যে সালাউদ্দিন সাহেবের ব্যাপারটা দেখেন, প্রথমে কিন্তু উনি যখন ট্রাভেল পাস ফার্স্টই চাইলো তখন কিন্তু সরকার দেয় নাই ট্রাভেল পাস। এটা একটা রাজনৈতিক, এটা আমার বাংলাদেশ বাদ দেন, অন্য দেশেও এটা আছে, অন্য দেশেও এটা আছে। সেটা হলো রাজনৈতিক কারণে এই টেকনিক গুলো তারা করে। এখন এই ট্রাভেল পাস আপনি যখন দিবেন না, তখন অবশ্যই এটা আবার লিগ্যাল কনসিকুয়েন্স আছে, তখন তার পক্ষে কেউ আদালতে যাবে। আদালতে আবার অনেকেই জানেন বাংলাদেশি, আপনাকে বাংলাদেশি পাসপোর্ট আছে, আপনি এয়ারপোর্ট দিয়ে আপনার যাইতে দেয় না, কি আপনার মধ্যে একটা অভিযোগ, আওয়ামী লীগের সময় ছিল, এখনো আছে। তখন তারা কোর্টে যায়, যে কোর্টে বলে যে আমি নাগরিক, আমি কেন ভ্রমণ করতে পারবো না, আমার ভ্রমণের অধিকার আছে। তখন কোর্ট তাকে অনুমতি দেয়, তখন তাদেরকে আবার মানতে হয়। তারা হয়তো এটা অ্যাপিলে যাইতে পারেন, কিন্তু আলটিমেটলি কিন্তু তখন ট্রাভেল করতে দিতে হয়। এটা আওয়ামী লীগের সময় অনেক বিএনপি নেতারা ট্রাভেল করেছেন, আবার বর্তমানে অনেকে করছেন। এগুলো তো আদালতের, যতক্ষণ পর্যন্ত সংবিধান আছে, আদালত আছে, কতগুলো জিনিস আছে সেগুলোকে অ্যাভয়েড করা যায় না। আর এগুলো অ্যাভয়েড করার সুযোগও নাই, কারণ সেটি আপনার চোখে বাজে। এখন রাজনৈতিক কারণে আপনি অনেক